দর্শক, বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রী থাকার সময় 2001 থেকে 2006 সাল পর্যন্ত সময়ে তার সাথে একান্তভাবে কাজ করেছেন মুশফিকুল ফজল আনসারী। তিনি খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব ছিলেন। বর্তমানে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। বেগম খালেদা জিয়ার সাথে কাজ করার অভিজ্ঞতা ভাগ করতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন মুশফিকুল ফজল আনসারী। মুশফিকুল ফজল আনসারী, একাত্তরের স্টুডিও থেকে আপনাকে স্বাগত। প্রথমে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি বেগম খালেদা জিয়াকে। একটু আপনার কাছে জানতে চাবো, বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় একসাথে কাজ করার অভিজ্ঞতা তো আপনার কাছ থেকে জানতে চাবো। তার আগে একটু ছোট করে যদি বলেন যে একটা দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা এবং ঠিক এরকম একটা মুহূর্তে দলের প্রধান নেতৃত্বের প্রয়াণ, এটা দলের এবং বাংলাদেশের রাজনীতিতে আসলে কি ধরনের প্রভাব ফেলতে পারে? ধন্যবাদ ইশরাত। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আসলে এই 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 পরিস্থিতিতে এই সংবাদটির জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমি ব্যক্তিগতভাবে ছিলাম না। আমি এই মুহূর্তে মক্কায় অবস্থান করছি। একটু পরেই আমার ফ্লাইট ছিল ওয়াশিংটনে ফেরত গিয়ে মেক্সিকোতে যাওয়ার কথা, কিন্তু আবার এখন ফ্লাইটটি চেঞ্জ করে আমি ঢাকার পথে রওনা হবো কিছুক্ষণের মধ্যে। সুতরাং আমি ট্রাভেলিং এ আছি, খুব একটা মানসিকভাবে স্থির নেই এবং এবং চলাচলের মধ্যে আছি। এই জন্য কিছুটা অসঙ্গতি হতে পারে বলে আমি দুঃখিত। তো যেটি হচ্ছে যে এটি তো একটি এটা খুব স্বল্প কথায় ব্যাখ্যা করা খুব মুশকিল। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, বাংলাদেশের গভর্নেন্স সিস্টেমে বেগম খালেদা জিয়া একজন অতুলনীয়, অপ্রতিদ্বন্দ্বী। জনকল্যাণের বিষয়ে বলেন, রাজনীতির ক্ষেত্রে বলেন, রাষ্ট্র ব্যবস্থাপনার ক্ষেত্রে বলেন, রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে বলেন, অর্থনৈতিক প্রগতির কথা যদি বলেন, সমৃদ্ধির কথা যদি বলেন, প্রাইমারি এডুকেশনের কথা যদি বলেন, হেলথের কথা বলেন, সবকিছুতে তার যে আমরা যেটা দেখার সুযোগ হয়েছে। যদিও আমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি ওনার, অর্থাৎ সেই হিসেবে খুব একটা সিনিয়র পজিশনে আমি ছিলাম না। আজ থেকে প্রায় 22 বছরে আমাদের প্রেস সেক্রেটারি ছিলেন, আমাদের অন্যান্য সহকর্মীরা ছিলেন। সকলের প্রতি তার একটি গভীর সহকর্মীদেরকে তিনি যেভাবে দেখতেন আর কি, আমরা কখনোই প্রধানমন্ত্রী সুলভ যে একটা আচরণ আমরা কখনো ওনাকে দেখিনি। উনি সবসময়ই তার মধ্যে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত তার স্নেহ এনজয় করেছি। আমি তার ব্যক্তিগতভাবে অনেক ঋণী, আমার অনেক ঋণ আছে তার কাছে। এবং তিনি যেভাবে তিনি রাষ্ট্রকে পরিচালনা করেছেন, একইভাবে তিনি তার তার যে টিম মেম্বার্স ছিলেন, অর্থাৎ তার ক্যাবিনেটে আমরা দেখেছি, ক্যাবিনেটেও তিনি যখন কথাবার্তা বলতেন খুবই সাবলীল এবং বিটুইন দ্য লাইন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সামগ্রিক ক্ষেত্রে তার যে অবদান, এবং তিনি যে ইভেন কথা বলার ক্ষেত্রে, তিনি শব্দ চয়নের ক্ষেত্রে কোনো ধরনের ইভেন অনেক সময় বক্তৃতা লেখার ক্ষেত্রে, আমি যদিও আমাদের অন্য কলিগ বক্তৃতা লিখতেন, তো তিনি শব্দ চয়নের ক্ষেত্রে কোনো সময় যদি তির্যক শব্দ চলে আসতো তার প্রতি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে বলার ক্ষেত্রে, আমরা যখন টকিং পয়েন্টস যখন দিতাম, তখন তিনি সেই শব্দগুলো নিজেই সংশোধন করে নিতেন এবং বলতেন যে এই শব্দগুলোর প্রয়োগ করা যাবে না। সুতরাং তার প্রতিপক্ষকে আক্রমণের ক্ষেত্রেও তিনি এক ধরনের রাজনীতিতে আমরা দেখেছি। আমি কি আছি লাইনে? আমি দেখেছি। মুশফিকুল ফজল আনসারী, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি বলতে পারেন। ধন্যবাদ। তো আমি দেখেছি তার প্রতিপক্ষকে আক্রমণের ক্ষেত্রে, ঘায়েলের ক্ষেত্রেও শব্দ চয়নের ক্ষেত্রে খুবই সচেতন তিনি ছিলেন। অর্থাৎ সব দিক থেকে বিবেচনা করে তিনি একজন বাংলাদেশের, এবং এই যুগে আমার মনে হয় না যে যত রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান আছেন তার সঙ্গে তুলনা চলে তার। আমি যতটুকু তাকে ঘনিষ্ঠভাবে দেখেছি, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতেও তাকে দেখেছি, বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে তাকে দেখেছি, যেভাবে তিনি জোরালো ছিলেন, যেভাবে তিনি দেশের স্বার্থ রক্ষার ক্ষেত্রে তিনি যেভাবে অকপট ছিলেন, এটিও কিন্তু নজির খুব পাওয়া যাবে না তো আমাদের বাংলাদেশের বাস্তবতার ক্ষেত্রে। তো আমি সামগ্রিকভাবে তার এই ক্ষতি, এটি একটি অপূরণীয় ক্ষতি বাংলাদেশের এই রাজনীতিতে। এবং তিনি সবসময় সংহতির রাজনীতির কথা বলতেন, সবসময় তিনি অ্যাকোমোডেটিভ ছিলেন, অর্থাৎ সকলকে নিয়ে চলা। সর্বশেষ বক্তৃতাও যদি খেয়াল করেন, তিনি সকলের ক্ষেত্রে দেশকে সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে চলার তার একটা অঙ্গীকার ছিল। কিন্তু তার এই অঙ্গীকারের ভেতর দিয়েও তাকে কিন্তু যে সমস্ত নির্যাতন, নিগৃহণের শিকার হতে হয়েছে, সেটাও একটি বিরল ঘটনা। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য রাষ্ট্র ব্যবস্থার কোনো রাষ্ট্রযন্ত্র শেখ হাসিনার নেতৃত্বে কোনো চেষ্টা করে নাই তার বাড়ির থেকে বের করে দেওয়ার থেকে শুরু করে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা, যেটা স্টেট ডিপার্টমেন্ট তাদের রিপোর্টে বলেছে যে তাকে
থেকে দূরে সরিয়ে রাখার একটা চক্রান্ত ছিল বলে স্টেট ডিপার্টমেন্ট তাদের সর্বশেষ মানবাধিকার রিপোর্টে প্রকাশ করেছে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল। তো এইভাবে তার যে অবদান রাজনীতিটা বলে শেষ করা যাবে না। এবং আমি ব্যক্তিগতভাবেও খুবই এই ঘটনায় সারা দেশের মানুষের মতো আমারও সেই একই শোক এবং আমি সে কি কষ্টের মধ্যেই আছি। তো আমি আশা করব যে তার পরিবারের প্রতি আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং বাংলাদেশের মানুষ এই শোককে কাটিয়ে উঠে তার যে অঙ্গীকারনামা, তার যে কমিটমেন্ট, রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে তিনি যে তার যে অবস্থান সেটিকে এগিয়ে নিয়ে যাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জি, ইশরাত। মুশফিক, আপনি তো খুব সুন্দরভাবে কিন্তু বেগম জিয়ার সাথে কাজের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। একটু যদি আমাদেরকে বলেন আসলে যে ঠিক এই মুহূর্তে দলের প্রধানের এরকম নেতৃত্বের প্রয়াণ, সে ব্যাপারটাকে আসলে দল এবং দেশের রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে, বা এই ক্ষতি আসলে দল কতটা পুষিয়ে উঠতে পারে? আমি হয়তো আমার ব্যক্তিগত অবজারভেশন দিতে পারবো, দলের পক্ষ থেকে হয়তো দলের নীতি নির্ধারণের যে এই দলের সঙ্গে যুক্ত যারা তারা বলতে পারবেন। তবে আমার যেটি ব্যক্তিগতভাবে ধারণা যে তিনি তার দলের আমানতদারি তিনি সঠিক জায়গায় দিয়ে গেছেন বলে আমি মনে করি। তিনি তার দলের যে এখন নেতৃত্ব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের হাতে ন্যস্ত। তো জনাব তারেক রহমান রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনিও কিন্তু বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন, কারাগারে ছিলেন, তিনিও তার দলটাকে লন্ডনে বসেও কিন্তু আগলে রেখেছেন। একটা ইউনিফাইড দল হিসেবে তিনি গড়ে তুলেছেন। তিনি গ্রাম থেকে গ্রামান্তরে এর আগেও ঘুরে বেড়িয়েছেন। সুতরাং রাজনীতিতে তিনি তার লিডারশিপটা তিনি হস্তান্তর করেছেন এবং সেইভাবে তিনি নার্সিং করেছেন, সেইভাবে তিনি সহযোগিতা করেছেন, করেই তার ছেলের উপর এই দায়িত্ব অর্পিত হয়েছে। এবং বেগম তারেক রহমানের একটা বিষয় হলো লক্ষণীয়, সেটি দেখবেন যে উনি যে শুধু যে জিয়া পরিবারের সন্তান হিসেবে যে তিনি যে রাজনীতির এই দায়িত্ব গ্রহণ করছেন তা না, তিনি যেমন তার ব্যক্তিগত যে রাজনৈতিক যে প্রজ্ঞা, ঔদার্য, যে কমিটমেন্ট, এটি কিন্তু গড়ে উঠেছে বাংলাদেশের বাস্তবতায়। তিনি বাংলাদেশের একজন প্রধান নেতায় পরিণত হয়েছেন, তিনি প্রধানতম নেতা। সুতরাং এটিও তার জন্য সুখকর ছিল বেগম খালেদা জিয়ার জন্য। আমরা দেখেছি আমাদের আলাপচারিতায় উঠে এসছে যখন উনি প্রধানমন্ত্রী ছিলেন এবং তারপরেও যখন বিএনপির নেতৃত্বে জনাব তারেক রহমান আসলেন, সেই স্বস্তিটা উনি প্রকাশ করতেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিটা তিনি সঠিক জায়গায় দিয়ে যেতে পারছেন। এবং সর্বশেষ লন্ডনে তিনি একটা ঘরোয়া পরিবেশে, আমার বলতে দ্বিধা নাই, তিনি বলছিলেন যখন লন্ডনে এসেছিলেন, আমি সেখানে ছিলাম, তিনি বলছিলেন যে আমি এই জিনিসটা ঠিক করে যেতে পারছি এবং এই যে সে যেভাবে দলকে, তিনি জনাব তারেক রহমানের কথা উল্লেখ করে বলছিলেন, যেভাবে গোছাচ্ছে এবং যেভাবে সে গাইড করছে, পরিচালনা করছে, এটাতে তিনি নিজেও অভিভূত হতেন এবং তিনি স্বস্তি প্রকাশ করতেন, এটি আমি বলতে পারি। সুতরাং আমি মনে করি তার যে গতি, গণতান্ত্রিক প্রক্রিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে গোঠা যে দল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বের মাধ্যমে যে মহিরুহ এই দলটি এগিয়ে যাবে তার নিজ মহিমা এবং তারেক রহমান সঠিকভাবে নেতৃত্ব দিয়ে এই কমিটমেন্ট অনুযায়ী তিনি এগিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি। মুশফিক, আপনি আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আপোষ না করার কারণেই কিন্তু খালেদা জিয়াকে আমরা সবসময় আপোষী নেত্রী বলে এসেছি। সেক্ষেত্রে বিভিন্ন বৈদেশিক সফরে আপনি তার সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন। একটু যদি আমাদেরকে বলেন যে আসলে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে উনি কি ধরনের কূটনৈতিক পরিকল্পনা সবসময় করেছেন এবং বিশ্ব নেতৃবৃন্দের কাছেও আসলে বেগম জিয়া কি ধরনের একটি চরিত্র হিসেবে তৈরি হয়েছিলেন? উনি এটা খুব সংক্ষেপে বলা মুশকিল, বাট তার যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার যে বিচক্ষণতা, সর্বাগ্রে কাজ করেছে রাষ্ট্রের ইন্টারেস্ট, দেশের ইন্টারেস্ট, জাতীয় স্বার্থকে তিনি প্রাধান্য দিতেন সবসময়, সেটা রিজনাল ক্ষেত্রে হোক অথবা গ্লোবাল পার্সপেক্টিভেই হোক। এবং আমরা বিভিন্ন সময় দেখেছি নেগোসিয়েশনের ক্ষেত্রে তিনি যখন কথাবার্তা বলতেন, অনেক সময় টকিং পয়েন্টস এর বাইরে গিয়ে, আপনি জানেন যে নির্দিষ্ট টকিং পয়েন্টস হয়তো প্রোভাইড করা হয়, সেটির বাইরে গিয়েও তিনি কথা বলতেন। আমি একটি ঘটনার কথা হয়তো একটু উল্লেখ করতে পারি, সবটুকু হয়তো বলা যাবে না, রাষ্ট্রীয় সিক্রেসির ব্যাপার থাকতে পারে। একবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী রোনাল্ড রামসফেল্ড বাংলাদেশে এসেছিলেন। তো তার একটা মিটিং এর মধ্যে তিনি
কোনো একটা বিষয়ে যখন তিনি এটা প্রস্তাব করলেন, তখন বেগম খালেদা জিয়া, তখন আমরা সবাই ওইখানে যারা উপস্থিত ছিলেন সবাই একটু হতচকিত যে এই বিষয়টা উনি উত্থাপন করবেন, সেটি যেমন তাৎক্ষণিকভাবে ছিল না, আবার টকিং পয়েন্টসেও ছিল না। তো তখন উনি তাৎক্ষণিকভাবে এই উত্তরে বললেন, যে সাবজেক্টটা তিনি উত্তর করলেন, সেই সাবজেক্টটা না বলে আমি বলছি যে রেসপন্ডটা তিনি করলেন, বলেন যে আমি সবচেয়ে বেশি খুশি হতাম তোমার এই, যদি এই রুমের মধ্যে আমি সবচেয়ে বেশি খুশি হতাম যদি আমি তোমার এই অনুরোধটা রক্ষা করতে পারতাম, কিন্তু আমি রক্ষা করতে পারবো না এই কারণে যেহেতু এটা ব্যক্তি পর্যায়ের অনুরোধ নয়, এটা সামষ্টিক পর্যায়ের অনুরোধ, এবং আমি যেহেতু, তুমিও যেহেতু তোমার দেশের স্বার্থ দেখো, মানুষের স্বার্থ দেখো, আমাকেও আমার দেশের মানুষের স্বার্থ দেখতে হয়, সুতরাং এটি আমার দেশের স্বার্থের বিপরীতে যেতে পারে এবং আমাদের দেশের মানুষের সেন্টিমেন্টে আঘাত লাগতে পারে, এই শব্দগুলো তিনি ইউজ করেছিলেন। এবং সেটি সেদিনকার দিনে মনে হয়েছে যে সকলেই মানে এটা নিয়ে আলোচনা করছিলেন যে তার যে রাষ্ট্রনায়কোচিত যে মনোভাব দেশের স্বার্থের ক্ষেত্রে, সেটি কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর সামনে, এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীও কিন্তু সেটিকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন ব্যাপকভাবে। তো এইভাবে তিনি কিন্তু কথার ছলে মানে তার এই বিষয়গুলোকে নেগোসিয়েশন করতে পারতেন এবং আপন করে নিতে পারতেন, তার নাকটাকেও তীর্যক ভাবে নিত না অন্য পক্ষটা, সেটি ছিল তার এক ধরনের কোয়ালিটি আমি বলবো, যে তিনি এবং খুব কম কথা বলতেন তিনি। মুশফিক, আপনি একটু যদি খুব ছোট করে বলেন আমাদেরকে যে 2011 সালে যুক্তরাজ্য সফর এবং এরপরে তিনি যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন, সে সময় খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে কিন্তু আপনিও সাথে ছিলেন, সে সময়ের কথা যদি আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, বা সে সময়ে একই সাথে সফর সঙ্গী হিসেবে কাজের অভিজ্ঞতা যদি আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। সে সময় তিনি অবশ্য প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি বিরোধী দলীয় নেত্রী হিসেবে তিনি সেখানে আমন্ত্রিত হয়েছিলেন এবং তিনি সেখানে একটি পার্লামেন্টারি গ্রুপে তিনি বক্তৃতাও করেছিলেন পার্লামেন্টের হাউস অফ কমন্সে, এবং তাকে এতটাই সম্মান জানানো হয়েছিল যে তাকে যুক্তরাজ্যের যে সভরেন এন্ট্রি যেটাকে বলে হাউস অফ লর্ডসে দিয়ে, যেদিকে কুইন, এখন তো কিং, যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন, সেটি তার জন্য খুলে দেওয়া হয়েছিল, তিনি সেদিকে প্রবেশ করেছিলেন। এবং যুক্তরাষ্ট্রের ফর্মার প্রাইম মিনিস্টার গর্ডন ব্রাউন সহ অনেকের সাথে তার আলোচনা হয়। তিনি তার রাজনীতির ক্ষেত্রে, তিনি বিরোধী দলের নেত্রী সেই সময় পার্লামেন্টে, কিন্তু তারপরেও তিনি দেশের স্বার্থে, মানুষের স্বার্থে কথা বলতেন, দেশের স্বার্থের বাইরে তিনি যেতেন না, মানুষের ইন্টারেস্টের বাইরে যেতেন না। তো সেই বিষয়টা খুব সিগনিফিকেন্ট ছিল, সেই সফরটা খুব সিগনিফিকেন্ট ছিল। একজন বিরোধী দলীয় নেত্রী হিসেবে তিনি একজন প্রধানমন্ত্রীর মর্যাদা তিনি পেয়েছিলেন। আরো অন্যান্য দেশেও তিনি ভ্রমণ করেছেন, সফর করেছেন, কি হয় প্রধানমন্ত্রী হিসেবে হোক অথবা বিরোধী দলীয় নেত্রী হিসেবে হোক, তিনি তার মর্যাদা, দেশের মর্যাদা সবসময় সমুন্নত রেখেছেন। মুশফিকুল ফজল আনসারী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারী, এবং তিনি কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে জানাচ্ছিলেন বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের গল্প, এবং খুব কাছ থেকে তিনি দেখেছেন, সেই সাথে একজন সহকর্মী হিসেবে, সেই সাথে একজন দলের প্রধান হিসেবে বেগম জিয়া কেমন ছিলেন সেই গল্প কিন্তু আমরা শুনছিলাম মুশফিকুল ফজল আনসারীর কাছ থেকে।